পিলখানার ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই হত্যাকাণ্ড জাতীয় নিরাপত্তায় দুর্বলতা প্রকাশ করে। সেনা সদর এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে 2009 সালে স্মৃতি অম্লান রাখতে ব্যবস্থা নেবে নতুন সরকার বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অন্যদিকে শহীদ পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী বলে আশ্বাস দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় শহীদ সেনা দিবসে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের যথাযথ বিচার করবে সরকার। নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন। বর্বরোচিত হত্যাকাণ্ডকে স্মরণীয় করে রাখতে 2025 সাল থেকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করছে জাতি। নিহত সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার পর বনানীতে সামরিক কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তারপর যথাক্রমে সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান, বিজিবির মহাপরিচালক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। নিহত সেনা সদস্যদের কবরে তাদের স্বজনরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। বিএনপি তাদের ইশতেহারে লিখেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড বিচারটা ওনারা করবেন। তো আপাতত আমরা যে ইঙ্গিতটা পাচ্ছি, ওই ইঙ্গিতে আমরা আমাদের আস্থাটা আছে যে পিলখানা হত্যাকাণ্ড সুষ্ঠু বিচার হবে। এদিকে দলের পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। দিবসটি উপলক্ষে দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে চাইলে অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের পিলখানার বিডিআর বিদ্রোহ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, কোনো এক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনী নির্মম হত্যাকাণ্ডের বিষয়টিকে বারবার চাপা দেওয়া হচ্ছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কারা এর সহযোগী, কোন দেশ এর মদতদাতা, এই সব কিছুই জাতির সামনে তুলে ধরার তাগিদ দেন তিনি। পাশাপাশি এই ঘটনার দায়ে বিনা অপরাধে অসংখ্য বিডিআর সদস্যদের মুক্তির দাবিও জানান জামাতের সেক্রেটারি জেনারেল। কোন এক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীর এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। যে সেই সময়কার ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নির্দেশনায় মদদে এই ঘটনা যে ঘটেছিল তার সাথে কারা কারা জড়িত ছিল, বিভিন্ন সময় বিভিন্নভাবে নাম এসেছে। এই ঘটনার সাথে কোন দেশের কিরকম পরিকল্পনা কারা কারা যুক্ত ছিলেন, এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ইশরাক হোসেন বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির পরিচয়ে থাকায় অনেক জুলাই যোদ্ধাকে বিগত আমলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এতে তারা সকল রকম সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো রাজনৈতিক বিবেচনায় যেন কেউ তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়টি নিশ্চিত করা হবে। এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। এমপি নির্বাচিত হলেও ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনটির সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিলে আজ এসব প্রশ্ন এড়াতে পারত নির্বাচন কমিশন। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। সুজনের দৃষ্টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 শীর্ষক সংবাদ সম্মেলন। মূল প্রবন্ধে সংগঠনটি জানায়, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া বা না নেয়াকে কেন্দ্র করে 11 দলীয় জোটের মন্ত্রিসভার শপথ বর্জন নতুন শঙ্কার আভাস দিচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া বা না নেওয়া বিষয়কে কেন্দ্র করে বিজয়ী এবং পরাজিতদের মধ্যে শ্রেষ্ঠ বিরোধ এবং 11 দলীয় জোটভুক্ত দলগুলো কর্তৃক মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন নতুন সংখ্যার জন্ম দিয়েছে। সভাপতির বক্তব্যে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, এখতিয়ার বহির্ভূতভাবে ইসি ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্কের সৃষ্টি করেছে। আমরা ওই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে পেপারে আছে অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছিলাম, এগুলো যদি গৃহীত হতো তাহলে যেই সকল প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে সেগুলো অ্যাভয়েড করা যেত। সেটা যদি আরপিওর 91F দেখেন, 91F বলা আছে, যদি কোনো ব্যক্তি নির্বাচিত হওয়ার পরও যদি অভিযোগ ওঠে যে হলফনামায় ভুল তথ্য দিয়েছে, তথ্য গোপন করেছে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত করে তার নির্বাচনটা যেন বাতিল করতে পারে। উচ্চ আদালতে গণভোট গ্রহণযোগ্যতা না পেলে তার প্রভাব জাতীয় নির্বাচনের ফলাফলে পড়বে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বিষয়টি আইনি ও সাংবিধানিক। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মুস্তাকুর রহমান। বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে মুস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে ডিএমপির কমিশনার পদ থেকে অব্যাহতি চেয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দুপুরে তার স্বাক্ষরিত অব্যাহতি পত্র পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়। দায়িত্ব গ্রহণ করলেন পুলিশের নতুন আইজি মোহাম্মদ আলী হোসেন ফকির। বিদায়ী আইজিপি বাহারুল আলমে স্থলাভিষিক্ত হলেন তিনি। সকালের দায়িত্ব গ্রহণের আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এর আগে তিনি অতিরিক্ত আইজি হিসেবে এপিবিএনে কর্মরত ছিলেন। এবছর সর্বনিম্ন ফিতরা জনপ্রতি 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় কমিটির বৈঠকে ফিতরা এই হার নির্ধারণ করা হয়। ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক জানান, সারা দেশ থেকে সংগৃহীত উন্নত মানের গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের খুচরা মূল্য বিবেচনা করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। গম বা আটা দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম। প্রতি কেজি 65 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 110 টাকা। পনির দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে 1 সা বা 3 কেজি 300 গ্রাম। প্রতি কেজি 850 টাকা দরে
সাদাকাতুল ফিতর হবে 2805 টাকা। দেশের বিভিন্ন অঞ্চলে উপরোক্ত পণ্যসমূহের স্থানীয় বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদ অনুযায়ী স্থানীয় মূল্য হিসাব করে তা পরিশোধ করলেও সাদাকাতুল ফিতর আদায় হবে।